শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এবং বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, ওয়ারেন্টের কপি এখনো পাওয়া যায়নি, তবে তাদের মধ্যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, ট্রাইব্যুনাল এবং সেনা আইনকে মুখোমুখি দাঁড় করাতে চায় না সেনাবাহিনী। ভারতকে অতীতের মতো নির্বাচনে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সরকারকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান। এদিকে ভোটের সময় নিরাপত্তাকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিইসি। অন্যদিকে জাপা মহাসচিবের অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরির সদিচ্ছা সরকারের নেই। প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় 68 বছরেও আধুনিকতার তেমন ছোঁয়া লাগেনি পাবনা মানসিক হাসপাতালে। 100 শয্যার অবকাঠামো আর 250 শয্যার লোকবল দিয়ে আজও চলছে 500 শয্যার এই হাসপাতালের কার্যক্রম। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক ভবন, লঙ্ঘিত হচ্ছে মানসিক রোগীদের মানবাধিকারও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত 15 কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, আইসিটি এবং সেনা আইনকে মুখোমুখি দাঁড় করাতে চান তারা। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় 25 জন। চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অভিযোগ তুলে সরকারের প্রতি শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায় মন্তব্য করে তিনি ভারতকে অতীতের মতো নির্বাচনে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান। রিপোর্ট করছেন হাসান তানভীর। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিল স্মরণ সভার আয়োজন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা হচ্ছে, বর্তমানে আমলারা দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচন জরুরি। আজকে কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। বিএনপি সংস্কারের জনক উল্লেখ করে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল। বিগত নির্বাচনগুলোতে ভারত হস্তক্ষেপ করেছে অভিযোগ করে বলেন, বিএনপি বন্ধুত্ব চায়, তবে সেটা হতে হবে মর্যাদার ভিত্তিতে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা। পানির হিস্সা আমাদের দেয় নাই, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। সভায় হান্নান শাহর ছোট ছেলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান রিয়াজকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল।
এদিকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিয়ারের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভোট গ্রহণের সময় নিরাপত্তার বিষয়টিকে আসন্ন জাতীয় নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে। নির্বাচনী কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, তা প্রয়োগ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুরো কেন্দ্র বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না, এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল 3:30টার দিকে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধোঁয়ার কারণে নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে পড়েন, পণ্ড হয়ে যায় কর্মী সমাবেশ। এ সময় কাকরাইল মোড় থেকে শান্তিনগর এবং বিজয়নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সকালে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে ছিলেন জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশ পণ্ড হওয়ার পর দলের মহাসচিব জানান, পুলিশ দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে, এটি রাজনীতির জন্য অশনি সংকেত। পার্টির অফিসের সামনে প্রোগ্রাম করতে না দেয়া নব্য ফ্যাসিবাদ। রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে, যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করত, সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের নিয়ন্ত্রণের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, বর্তমানে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহ নীতিমালা 2025-এর সমালোচনা করে তা সংশোধনের দাবি জানিয়েছে সাংবাদিকদের দুটি সংগঠন। যারা কাজ করছি আর ওভারঅল নারী নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশন যে নীতিমালা করেছে সেটিকে স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে দেখছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আজ ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনারে এ বিষয়ে নতুন একটি নীতিমালা প্রস্তাব করা হয়। একজন সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে প্রিজাইডিং কর্মকর্তা অবহিত করতে হবে। আমরা মনে করি যিনি কার্ড পাবেন তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করার কোনো প্রয়োজন হবে না, উনি ওই কার্ডধারী প্রবেশ করতে পারবেন। সেমিনারে অভিযোগ করা হয়, মোটরসাইকেল ব্যবহারের অনুমতি ছাড়া গত 3 নির্বাচনের নীতিমালা হুবহুব তুলে দেওয়া হয়েছে নতুন নীতিমালায়। এছাড়া 8 ও 10 নম্বর ধারায় দেওয়া নির্দেশাবলীর মাধ্যমে সাংবাদিকদের আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সাংবাদিকদের। প্রথমত, অনুমোদন থাকার পর আবার কেন কভারেজের সময় অনুমোদন নিতে হবে? ভেরি সিম্পল। এবং 10 মিনিটের বেশি কেন কেন্দ্রে অবস্থান করা যাবে না? যে সংস্কার কমিশন করা হয় তারাও কিছু প্রস্তাব দিয়েছিল, তাদের প্রস্তাবগুলোকে এই নীতিমালার মধ্যে আমলে আনা হয়নি। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নির্বাচন কমিশনার এবং বর্তমান সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। ইসির উচিত সাংবাদিকদের সাথে বসে স্বচ্ছতার সাথে নীতিমালার বিষয়টি সমাধান করা। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, ইউর আইজ শুড বি অ্যাবসলুটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাম, পুট লেস রেস্ট্রিকশন। তো কেন্দ্রে প্রবেশ করতে অ্যাক্রিডিটেশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে, নো নিড।
সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করে নীতিমালা প্রণয়নের সমালোচনা করেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক। অপসাংবাদিকতা রোধ করতে কার্ড বিতরণের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের ব্যাপারে আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, এটা তো অ্যাবসার্ড, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। গণমাধ্যম বান্ধব নীতিমালা প্রণয়ন করে ইসি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে তাদের সদিচ্ছার প্রমাণ রাখবে, এমন প্রত্যাশায় জানান সেমিনারে উপস্থিত সবাই। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, তবে দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এ জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক পরামর্শ সভায় তিনি বলেন, বিগত সময়ে দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যা এবং লুটের ওপর যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে তা থেকে সেফ এক্সিট দরকার। আর সেজন্য শক্তিশালী উচ্চ আদালত, সংসদীয় কমিটি সহ জাতীয় মানবাধিকার কমিশন দরকার। উপদেষ্টা জানান, মানবাধিকার আইন সঠিকভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন করা না গেলে যে কেউই মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গত 15 বছর শুধু মানবাধিকার কমিশনই নয়, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানই অকার্যকর করে রাখা হয়েছিল। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো প্রয়াত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মজরুল ইসলামকে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাডাম হাসপাতালের হিমঘর থেকে সকাল 11টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক অঙ্গনের গুণীজন ছাড়াও বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল বিকেলে বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক সৈয়দ মজরুল ইসলাম। 1957 সালে 100 শয্যার অবকাঠামো আর 250 শয্যার লোকবল দিয়ে আজও চলছে পাবনার 500 শয্যার মানসিক হাসপাতালের কার্যক্রম। দীর্ঘ প্রায় 68 বছরেও উল্লেখযোগ্য কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই হাসপাতালে। দর্শনার্থীদের আনাগোনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক রোগীদের ছবি এবং ভিডিও প্রচারে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 1957 সালে পাবনা মানসিক হাসপাতালের এ অবকাঠামো গড়ে তোলা হয় মাত্র 100 রোগীর জন্য। ধাপে ধাপে শয্যা সংখ্যা 500 গিয়ে ঠেকলেও গড়ে ওঠেনি নতুন কোনো অবকাঠামো, বরং সময়ের সাথে সাথে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক ভবন। 500 শয্যার এই হাসপাতালে লোকবল বরাদ্দ রয়েছে 250 শয্যার, সেখানেও রয়েছে ব্যাপক ঘাটতি। 1957 সালের সেটআপ, এবং তখন কিন্তু 100 বেড ছিল, পরবর্তীতে 250 বেড ছিল। সেই যে সেটআপটা জনবলের, সেই সেটআপটা এখনো রয়েছে, কিন্তু এখন কিন্তু এটা 500 বেডের হসপিটাল, কিন্তু সেই অনুযায়ী সেই স্ট্রাকচার কিন্তু ডেভেলপ করেনি। অনেক পদ শূন্য হয়ে থাকে, ওটা পূরণ হয় না, পূরণ হতে নানা রকম সমস্যা আছে, দাপ্তরিক সমস্যা, প্রশাসনিক সমস্যা, এই কারণে হয় না। তো মনস্তাত্ত্বিক চিকিৎসা বা সাইকোথেরাপি দেওয়ার জন্য আমাদের হাসপাতালের মনোবিজ্ঞানী নেই, অনেকদিন ধরেই নেই। তো এটা মনোবিজ্ঞানীদেরকে যদি পদায়ন করা হয়, তো আশা করি ওটা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। হাসপাতালের পুরাতন ভবনের আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের মতে মানসিক রোগীদের জন্য এমন আউটডোর অন্য কোনো আধুনিক হাসপাতালে নেই। আমরা আউটডোরের সেবা দিচ্ছি, এই যে আউটডোরের যেই স্ট্রাকচারটা, এটা সাধারণ যে মানসিক হাসপাতালের আউটডোরের যে ধরনের হওয়া উচিত, এটা কিন্তু সেভাবে তৈরি করা না। এগুলোতে আধুনিকীকরণ করার প্রয়োজন আছে। সারা বিশ্বে মানসিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হলেও পিছিয়ে আছে পাবনা মানসিক হাসপাতাল, নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও। আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন ইইজি,
যেটা ব্রেনের কারণে করা হয়, ইসিজির মতোই অনেকটা ইইজি, সেটা আমাদের নাই। সেটা থাকলে আরও উন্নত সার্ভিস আমরা দিতে পারতাম। তারপরে হচ্ছে যে আমাদের রেডিওলজিক্যাল একটু প্রবলেম আছে। মানসিক রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ বা ছবি তোলা নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ। রোগীদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকেই। টাকার বিনিময়ে মানুষকে ভিতরে ঢুকায়, তাদের দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এবং এইটাতে হাস্যরসের উপাদান করে। এটা আমি একজন মানবিক কর্মী হিসাবে এর তীব্র নিন্দা জানাই। কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন তাদের ব্যঙ্গাত্মক কথাবার্তা নিয়ে ভাইরাল করছে, এটা অবশ্যই অমানবিক। এসব দেখভালে মানসিক রোগী সুরক্ষা কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই। এ কমিটির সদস্য সচিব সিভিল সার্জনও এ বিষয়ে অবগত নন। আমি আপনাদের কাছ থেকে অবগত হলাম যে এরকম একটা কমিটি রয়েছে, তো আমি একটু খোঁজ খবর করে দেখি, আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি, তো আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই, তাহলে আমার ডিসি অফিসে খোঁজ নিতে হবে। তবে সম্প্রতি হাসপাতালটিকে 1000 শয্যায় উন্নীত করে বিশ্বমানের মনোরোগ চিকিৎসা কেন্দ্র করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স 2025 কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সেরা সেলস টিমকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানের এমডি শেখ জামিল উদ্দিন বলেন, তাদের এই সাফল্য ঐক্য এবং পরিশ্রমের ফল। সম্মেলনে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন যুক্তরাষ্ট্রের শিল্পের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ওয়াল স্ট্রিট শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আরেকটি বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, এই শুল্ক আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হতে পারে অথবা তার আগেও, যদি চীন পাল্টা কোনো পদক্ষেপ নেয়। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে গত রাতে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। শহীদুল আলমের মুক্তি এবং দেশে ফেরার সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্টকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ভোর 4:45টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদুল আলমকে বরণ করেন তার স্ত্রী এবং মানবাধিকার কর্মী অধ্যাপক রেহনুমা আহমেদ সহ অনেকে। এই সময় গণমাধ্যমকে আলোকচিত্রী শহীদুল আলম জানান, ইসরায়েলের সৈন্যরা আটকের সময় তার কাছে বাংলাদেশের পাসপোর্ট দেখে ছুঁড়ে ফেলে এবং দুর্ব্যবহার করে। গাজা অভিমুখে একটি নৌবহরে অংশ নিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে তিনি আটক হন। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এদিকে এবছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে আগামী বিপিএল করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গভর্নিং কাউন্সিলরের সভা শেষে আর এই তথ্য জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এবার ইউআইতে করেছি যে 10টা রিজনের বলেছি নাম। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে, এই বছর যেহেতু শর্ট টাইম আমরা কমফোর্টেবল উইথ আ 5 টিম, তাই বলে যে 6টা 7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস 1 মাসের উইন্ডোতে 5টা টিম নিয়ে করার। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 15 কর্মকর্তাকে হেফাজতে নিল সেনাবাহিনী। আইসিটি এবং সেনা আইনকে মুখোমুখি দাঁড় না করানোর অঙ্গীকার। ভোটে হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান ফখরুলের। নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ মন্তব্য সিইসির। লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিয়ে জাপার অভিযোগ। প্রতিষ্ঠাকালীন 250 শয্যার লোকবল দিয়ে চলছে 500 শয্যার পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও। এ ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।